হ্যালো, আসসালামু আলাইকুম। আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ। সো এই ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি যদি আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এইবার আইপিএলের শেষ চারে কারা কোয়ালিফাই করেছে। তো 1 নম্বরে যথারীতি কলকাতা নাইট রাইডার্স, 2 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, 3 নম্বরে এবং 4 নম্বরে যথাক্রমে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তো প্রথম কোয়ালিফায়ারে আজকে হচ্ছে 21 তারিখ রাত 8:30টায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই দুই দল নামবে, কলকাতা নাইট রাইডার্স এবং হায়দ্রাবাদ। সো এই দুই দলের খেলা নিয়ে কিন্তু বর্তমানে অনেক বেশি হাইপ চলতেছে, কারণ টুর্নামেন্টের সবচেয়ে হট ফেভারিট দুইটা দল এবং তাদের ব্যাটিং বোলিং সব ডিপার্টমেন্টে কিন্তু একদম মানে আগুন বরাবর একটা টিম। তাদের খেলার অ্যাপ্রোচ থেকে শুরু করে তাদের খেলার যে এগ্রেসিভ মাইন্ডসেট বা তারা মানে মাঠটাকে একদম নেট বানিয়ে ফেলেছে। আমি এই মাঠটাকে নেট বানিয়ে ফেলেছে কেন সেটা আমি ব্যাখ্যা করতেছি, বাট তার আগে যদি ভিডিওটা ভালো লাগে এবং আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে খেলার কন্টেন্ট আসবে। সামনে ইউরো আছে, কোপা আছে, টি20 ওয়ার্ল্ড কাপ আছে, অনেক ভিডিও আসবে। সো পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি ম্যাচে ফিরি তাহলে আমি যদি প্রথমে হায়দ্রাবাদের কথা বলি, হায়দ্রাবাদের ওপেনিং জুটি নিয়ে আপনার কি কোনো সন্দেহ আছে? বা এই জুটিটা কি করতে পারে একটা ম্যাচে, সেটা নিয়ে কি আপনার কোনো সন্দেহ আছে? এইবার আইপিএলে একটা জিনিস চিন্তা করে দেখেন যে প্রথম পাওয়ার প্লেতে 125 রান, 120 রান, 110 রান, এটা কিন্তু একদম মামুলি একটা ব্যাপার হয়ে গেছে শুধুমাত্র এই হায়দ্রাবাদের কারণে। তাদের যে খেলার ধরন বা তাদের খেলার যে অ্যাগ্রেসিভ একটা দিক বা তাদের খেলার যে অ্যাপ্রোচ, সেটা কিন্তু পুরো টুর্নামেন্টের সবগুলো দলকে মোটিভেট করেছে এবং তারা কিন্তু এই একটা দলের কারণে তারাও কিন্তু একদম তুলোধনা করেছে প্রত্যেকটা বোলিংকে। মানে এগুলো হচ্ছে একটা টুর্নামেন্টের পুরো মানে পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি টুর্নামেন্টের, তাহলে একটা টুর্নামেন্টে একটা দল কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, যেটা আসলে হায়দ্রাবাদ করে দিয়েছে। এবং হায়দ্রাবাদের ওপেনিং জুটিতে কারা খেলতেছে, ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। তারা কিন্তু 200+ স্ট্রাইক রেটে ব্যাট করতেছে। ট্রাভিস হেড 533 রান করেছে এবং অভিষেক শর্মা 467 রান করেছে। তাদের স্ট্রাইক রেট ট্রাভিস হেডের 201, অভিষেক শর্মার 209। একটা জিনিস চিন্তা করে দেখেন যে একটা টি20 টুর্নামেন্টে একজন করেছে 500+ রান আর একজন 450+ রান এবং তাদের স্ট্রাইক রেট 200+। একটাবার ভেবে দেখেন যে তারা কোন লেভেলের ব্যাটিং করেছে, যার কারণে তাদের কিন্তু স্ট্রাইক রেট 200+। মানে অপোনেন্ট যখন তাদের দুইজনকে বল করতে যায়, তাদের আসলে হাতে কোনো কিছু করার থাকে না। বল করতেছে বল গ্যালারিতে, বল করতেছে বল বাউন্ডারির বাইরে, এইভাবে কিন্তু তারা টুর্নামেন্ট শুরু করে এবং তারা কিন্তু এমনভাবে খেলাটাকে এমন পর্যায়ে নিয়ে গেছে যেটা আসলে এইবার আইপিএলকে একটা ক্রিকেট ফ্যান হিসেবে আমরা অনেক দিন পর্যন্ত মনে রাখবো, কারণ এইবার আইপিএলে প্রচুর রান হয়েছে এবং এত বেশি রান হয়েছে যে স্বীকৃত টি20 টুর্নামেন্টগুলোর মধ্যে যতগুলো লিগ হয় সেখানে ইনক্লুডিং ওয়ার্ল্ড কাপ সহ যতগুলো লিগ হয় সেখানে কিন্তু এইবার হায়দ্রাবাদ এক ইনিংসে 287 রান করেছে ব্যাঙ্গালোরের সাথে। সেই ম্যাচটা এবং সেই ইনিংসটা কিন্তু স্বীকৃত টি20 লিগের মধ্যে সবচেয়ে বেশি রান, যেটা আসলে রেকর্ড পরিমাণে একটা রান। এই রান কিন্তু অন্য কোনো টিম করতে পারেনি। অপরদিকে আমরা কিন্তু এটাও দেখেছি হচ্ছে 250+ রানও কিন্তু চেজ হয়েছে। সো এই একটা হায়দ্রাবাদ একটা টিম, তারা কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু প্রায় 4 থেকে 5টা ইনিংস তারা হচ্ছে 250+ রানের একটা ইনিংস খেলেছে। আপনি একটাবার চিন্তা করে দেখেন যে একটা টুর্নামেন্টে একটা দল 14টা ম্যাচ পাইছে, তার মধ্যে 4 থেকে 5টা ম্যাচ 250+ রান, তাহলে তাদের খেলার ধরনটা কি হতে পারে সেটা একটাবার ভেবে দেখেন। আমি তো জাস্ট আপনাদের ওপেনিং জুটির কথা বলেছি। আমি যদি 1 ডাউন বা 2 ডাউন বা মিডল অর্ডারের কথা বলি, অবভিয়াসলি সেখানে কিন্তু তাদের কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ব্যাটিং আছে। আমি যদি মিডল অর্ডারের কথা বলি, শেষের দিকে ঝড়ো গতিতে রান তোলার জন্য সেটা হেনরি ক্লাসেনের নাম কিন্তু সবার আগে আসবে এবং তিনি কিন্তু 381 রান করেছে 183 স্ট্রাইক রেটে। মানে তিনি এমন একজন প্লেয়ার, যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের চেহারা কিন্তু তিনি পাল্টে দিতে পারেন। যেহেতু ওপেনিং জুটিতে অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড দলটাকে ভালো একটা অবস্থানে নিয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু এই হেনরি ক্লাসেনের কাজটা জাস্ট থাকে যে তাদের যে যে ফ্লোটা, যে রানের ধারাটা যারা বজায় রেখেছে সেটাকে সামনে এগিয়ে নেয়, এটা হচ্ছে তাদের একটা প্ল্যানের মধ্যে ছিল। এবং সেখানে কিন্তু নীতিশ কুমার রেডি, যদিও তিনি প্রথম দিকে সুযোগ পান নাই, বাট পরের দিকে তিনি এসে যা করে দেখেছেন, তিনি কিন্তু এখন কিন্তু অনেকে ভাবতে শুরু করেছেন যে ইন্ডিয়া টিমের যেহেতু একটা পেস বোলিং অলরাউন্ডার দরকার, তাকে কিন্তু বিবেচনায় এখনই সবাই করতেছে, কারণ তার যে খেলার অ্যাপ্রোচ, তার যে খেলার ধরন, এগ্রেসিভ মাইন্ডসেট, তিনি ভালো বল করতে পারেন মিডল অর্ডারে পার্ট টাইমে এবং তিনি ভালো ব্যাট করতে পারেন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
সো এই হচ্ছে হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপ। আমি যদি বোলিংয়ের কথা বলি তাহলে বোলিংয়ে হয়তো একটু তাদের উইক পয়েন্ট আছে, কারণ তাদের বোলিংয়ে অত ভালো পারফরমেন্স কারো নেই। হয়তো 10-12টা করে উইকেট নিয়েছে, ভুবনেশ্বর কুমার 11টা উইকেট নিয়েছে 13 ম্যাচ থেকে। তারপর হচ্ছে ময়াঙ্ক মার্কান্ডে, তিনিও হচ্ছে 8-9টা উইকেট নিয়েছে। বাট তাদের যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে ভালো একটা ক্যাপ্টেন পেয়েছে, প্যাট কামিন্সের মতো একটা ক্যাপ্টেন যে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে থাকে এবং লিড দিয়ে থাকে। তিনি বোলিংয়ে হচ্ছে 15 উইকেট নিয়েছে 9.323 ইকোনমিতে, এবং তার যে বোলিং পার্টনার যে ডেথ ওভারে ভালো বল করে থাকে সেটা হচ্ছে নাটারাজান, তিনি কিন্তু 17 উইকেট নিয়েছে 9.25 ইকোনমিতে। মোটামুটি এই হচ্ছে তাদের বোলিং লাইন আপ। আমি যদি অপরদিকে কলকাতার কথা বলি তাহলে কলকাতাকে কিন্তু আমি অনেক দিন মনে রাখতে পারবো। যারা বাংলা ভাষা পছন্দ করে, যারা কলকাতাকে ভালোবাসে, তারা কিন্তু এই কলকাতার ওপেনিং জুটিটাকে আসলে বারবার চাবে। বাট এই ম্যাচে কিন্তু কলকাতার ওপেনিং জুটিটা ব্রেক হচ্ছে, কারণ ফিল সল্ট তিনি কিন্তু ইংল্যান্ডের T20 ওয়ার্ল্ড কাপের সদস্য, সো তাকে কিন্তু দেশে ফিরে যেতে হয়েছে। সো আজকে নতুন একটা ওপেনিং জুটি নিয়ে তাদেরকে নামতে হবে। বাট তার আগে যদি আমি তাদের ওপেনিং জুটি নিয়ে কথা বলি তাহলে তারাও যা করে দেখিয়েছে, একটা কলকাতার নাইট রাইডার্সকে পয়েন্ট টেবিলের 1 নম্বরে তুলতে এবং 1 নম্বরে জায়গা পাকা করতে এবং সবচেয়ে বেশি পয়েন্ট 20 পয়েন্ট অর্জন করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই ওপেনিং জুটি। এবং এই ওপেনিং জুটিতে আপনি অবাক হবেন শুনে কাদের নাম আছে। একটা ফিল সল্ট, সে ওপেনিং করে, সে নর্মাল একটা বিষয়। বাট এইবার সুনীল নারিন, সে তো আগেও ওপেনিং করেছে, সে আগেও ভালো ব্যাট করেছে, সে বিগ ব্যাশে, IPL-এ, তারপর হচ্ছে CPL, BPL সব জায়গায় কিন্তু সে মোটামুটি ওপেন করেছে। বাট এইবার আসলে যা তিনি করেছেন IPL-এ, আসলে সেটা আসলে অনেক বেশি কিছুই করে ফেলেছেন। আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে হ্যাঁ তিনি নর্মালি ব্যাটিং করবেন, পাওয়ার প্লে কাজে লাগাবেন, তারপরে তিনি আউট হয়ে যাবেন। বাট এইবার কিন্তু তিনি সেটা করতে দেয়নি এবং সেটা করেও নি। সে একটা ম্যাচে 100 করেছে, সে একটা ম্যাচে 85 রান করেছে, একটা ম্যাচে 82 রান করেছে। এরকম কিন্তু তার অনেকগুলো ইনিংস আছে। এবং তিনি যে শুরুটা কলকাতাকে নিয়ে এসে দিচ্ছে, সেই শুরুটাকে শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার, রিঙ্কু সিং, অ্যান্ড্রে রাসেল, রামনদীপ সিং, তারা কিন্তু সেটা কন্টিনিউ করেছে। এবং তারাও কিন্তু এই আসরে 200+ রান, মানে অনেকগুলো, প্রায় 7 থেকে 8টা ইনিংসে তারা 200+ রান করেছে। মানে হায়দ্রাবাদের কথা বলেন, কলকাতার কথা বলেন, তাদের কাছে এইবার আসলে রান তোলা যেন একদম ইজি। বোলিংদের কাছে, এই দুই দলের কাছে আসলে বোলিংরা কোনো কিছু করতে পারেনি। আমি যদি ফিল সল্টের কথা বলি তাহলে তিনি রান করেছে 435, সেটা 182 স্ট্রাইক রেটে। এবং সুনীল নারিন তার থেকেও ভালো 461 রান করেছে, সেটা 100, প্রায় অলমোস্ট 83 স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন। একটা জিনিস ভাববার বিষয় এখানেই যে যার কেরিয়ারটা বোলিং হিসেবে শুরু করেছে, সে যদি 184 স্ট্রাইক রেটে ব্যাট করে, সেটাও যদি 461 রান করার পরে এখনও তার স্ট্রাইক রেট এরকম থাকে, তাহলে আপনার ভাবতেই হবে যে এই কলকাতা কি করতে পারে। আমি যদি মিডল অর্ডারের কথা বলি, যেহেতু ওপেনিং জুটিটা ভালো, তারা ভালো একটা শুরু নিয়ে এসে দিচ্ছে, একটা ভালো ফ্লোর ভিতর দিয়ে তাদের দল যায়, সেইখানে কিন্তু সেই ফ্লোটাকে টানিয়ে নেওয়ার জন্য কিন্তু শ্রেয়াস আয়ার, ভেঙ্কটেশ আয়ার এবং শেষের দিকে ঝড় তোলার জন্য রিঙ্কু সিং এবং অ্যান্ড্রে রাসেল সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এবং তাদের সাথে রামনদীপ সিং, তিনিও কিন্তু 9 বলে 20 রান বা 8 বলে 20 রান এরকম রানের কিন্তু তিনি প্রতিনিয়ত করে যাচ্ছেন। সেই সাথে যদি আমি আরেকটা কথা বলি, সেটা তাদের বোলিং লাইন আপ। বোলিং নিয়ে যদি আমি আলাদাভাবে কথা বলি তাহলে সেখানেও কিন্তু যেমন কলকাতার ব্যাটিংয়ে যেহেতু নেতৃত্ব দিচ্ছেন সুনীল নারায়ণ, সেখানে কিন্তু বোলিংয়েও নেতৃত্ব দিচ্ছেন সেই সুনীল নারায়ণ। তিনি বোলিংয়ে এইবার IPL-এ একটা বোলিং 6.64 ইকোনমিতে বল করেছে, সেটা কিন্তু আপনাকে অবাক করতে বাধ্য করবে। কারণ এইবার IPL-এ কিন্তু 9 ইকোনমি, কিন্তু এটা মোটামুটি ভালো একটা ইকোনমি। কারণ অনেক বোলিং আছে যাদের ইকোনমি 10-এর ওই পার বা 12-এর ওই পার। আমি যদি মিচেল স্টার্কের কথা বলি, তার ইকোনমি কিন্তু 11+, এবং তিনি কিন্তু এইবার IPL-এর সবচাইতে হাইয়েস্ট পেইড প্লেয়ার। তাকে কিন্তু এত টাকা দিয়ে কেনা হয়েছে, যেটা আসলে IPL ইতিহাসে সবচাইতে বেশি টাকা দিয়ে তাকে কেনা হয়েছে। এবং আগামী যতগুলো IPL হবে এত টাকা দিয়ে কাউকে কেনা হবে কিনা আদৌ সেটা কিন্তু আমরা জানি না বা বলতেও পারবো না। কারণ তিনি যে লেভেলের হাইপ ক্রিয়েট করে কলকাতাতে আসছে, বাট সেই রকমই কিন্তু পারফর্ম তিনি করতে পারেনি। প্রথম 3 ম্যাচে তিনি 120 রানের বেশি রান দিয়ে ফেলেছে এবং এখন পর্যন্ত তার ইকোনমি হচ্ছে 11+, এবং তিনি উইকেট নিয়েছে মাত্র 12টা। বাট মেইন কথা হচ্ছে যে মিচেল স্টার্কের মতো বোলিংরা যে কোনো মুহূর্তে ম্যাচের চেহারা পাল্টে দিতে পারেন, এটা হচ্ছে তাদের মেইন একটা স্ট্রং জোন। আমি যদি আরেকটা স্পিনারের কথা বলি, ভরণ চক্রবর্তী, সে কিন্তু উইকেট নিয়েছে 18টা, তার ইকোনমি 8.34। একটাবার চিন্তা করে দেখেন যে এক সাইড থেকে হচ্ছে সুনীল নারিন, অন্য সাইড থেকে হচ্ছে ভরণ চক্রবর্তী বল করতেছে।
অপোনেন্ট ব্যাটিং লাইন আপের কী হইতে পারে বা তারা কি করতে পারে, কি করতে পারবে, কারণ তাদেরকে তখন কিন্তু প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হবেন, হয় হিট করো না হলে ডিফেন্স করো। এখন হিট করতে গেলে তাদের ক্যাচ আউট হইতে হবে বা বোল্ড হইতে হবে, যদি ডিফেন্ড করতে যায় তাহলে তো তাদের উপর রান রেট চড়ে বসবে, কারণ কলকাতা কিন্তু ব্যাটিংয়ে অনেক রান বেশি নিয়ে ফেলে। সো তাদেরকে খেলা কিন্তু এত বেশি ডিফিকাল্ট ছিল, যেটা আসলে আপনি আমি যারা খেলা দেখেছি তাদের কাছে কিন্তু এবার কলকাতাকে নতুনভাবে আমরা চিনেছি। এবং তাদের যে পেস বোলিংটা সেখানেও কিন্তু হার্ষিত রানা তিনি উইকেট নিয়েছে হচ্ছে 16টা। তারপর হচ্ছে আন্ডার রাসেল তিনিও বল করে থাকতেছেন, ভ্রাঙ্কাটা শায়ার তিনিও মাঝে মধ্যে হাত ঘোরান। এইটা হচ্ছে কলকাতার ব্যাটিং এবং বোলিং লাইন আপ। সো ওভারঅল যেটা আমার কাছে মনে হচ্ছে যে এই ম্যাচটাতে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ম্যাচটাতে এগিয়ে আছে কলকাতা নাইট রাইডার্স। কারণ আমি যদি নরেন্দ্র মোদী স্টেডিয়ামের কথা বলি, সেখানে কিন্তু প্রায় কলকাতার রেকর্ডটা ভালো আছে, বাট হায়দ্রাবাদের রেকর্ডটা কিন্তু ভালো নেই। তারা মেবি 2 বা 3টা ম্যাচ খেলেছে ওখানে, বাট একটা ম্যাচেও কিন্তু তারা জিততে পারেনি। এবং এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যে পিচটা সেটাতে আসলে লাস্ট 5 ম্যাচের ভিতরে হচ্ছে 3টা অথবা 4টা ম্যাচ পরে ব্যাট করে কিন্তু জিতেছে, যেহেতু ব্ল্যাক সয়েলে খেলা, পিচটা সবসময় কালো থাকে, এখানে স্পিন বলটা ভালো ধরে। আর এখানে কিন্তু বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন এইসব স্পিন ক্রিজে কী করতে পারে সেটা কিন্তু আমরা সবাই জানি। সো আমার প্রেডিকশন কলকাতা নাইট রাইডার্স, বাট আপনার প্রেডিকশন কি হতে পারে সেটা কিন্তু আপনি আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমার কোনো তথ্য যদি ভুল থাকে সেটাও আপনি জানাতে পারেন, আমার কথায় যদি কোনো ভুল থাকে সেটাও আপনি জানাতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং আমার যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি অনেক ভালো কিছু, অনেক ভালো ভিডিও পাবেন। সো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।